সো আমরা আজকে ডিরেকশনাল কাপলারের এস ম্যাট্রিক্সটাকে দেখে নিই। আমরা গত ক্লাসে বলেছিলাম ডিরেকশনাল কাপলার একটা 4 পোর্টের নেটওয়ার্ক। সো যেহেতু এটা একটা 4 পোর্টের নেটওয়ার্ক, সো এই 4 পোর্টের ইনপুট পাওয়ার এখানে আসছে। এটা হলো আমার মেইন ওয়েভগাইড সেকশন, প্রাইমারি ওয়েভগাইড সেকশন, যেখানে আমার ইনপুট পাওয়ার আসছে এবং পোর্ট 2 দিয়ে ইনপুট পাওয়ার রিসিভ পাওয়ার পাওয়া যাচ্ছে। এখানে আরো দুইটা পোর্ট আছে, পোর্ট 3 এন্ড পোর্ট 4। পোর্ট 4 হচ্ছে কাপলড পোর্ট, যেখানে মানে পোর্ট 1 থেকে যদি আমি ইনপুট দেই, পোর্ট 2 তে যাবে আর কিছুটা পাওয়ার পোর্ট 4 এ কাপলড হবে। আর এদিকে পোর্ট 3 হচ্ছে ব্যাকওয়ার্ড পাওয়ারের ডিরেকশন দেখাচ্ছে, এবং আমরা এমন ভাবে এই ট্রান্সমিশনটা করব এমন ভাবে আমাদের স্ট্রাকচারটা ডিজাইনড আছে যেন পোর্ট 1 থেকে কোনো পাওয়ারই পোর্ট 3 তে যেতে না পারে। এবং স্ট্রাকচারটা যেহেতু সিমেট্রিক্যাল, সো যদি আমি পোর্ট 2 থেকেও ইনপুট পাওয়ার দিয়ে দিই, তাহলে আমার পোর্ট 1 এ যাবে আর পোর্ট 3 তে যাবে, বাট পোর্ট 4 এ কখনোই যাবে না। সো মেইন কথা হচ্ছে পোর্ট 1 এন্ড পোর্ট 3 ওরা অ্যাবসলিউটলি আইসোলেটেড। একইভাবে পোর্ট 2 আর পোর্ট 4 ওরা আইসোলেটেড, ওদের মধ্যে কোনো কমিউনিকেশন নাই, কোনো কানেকশন নাই। আচ্ছা, ভালো কথা। সো আমরা যেহেতু এটা 4 পোর্ট ডিভাইস, সো এস ম্যাট্রিক্স ফর্ম করতে গেলে ডেফিনেটলি এটা একটা 4x4 ম্যাট্রিক্স আসবে। এবং আমরা প্রথম দিনই বলেছিলাম যে যদি আমরা এভাবে চিন্তা করি যে প্রত্যেকটা পোর্টে নিজস্ব রিফ্লেকশন কোএফিসিয়েন্ট 0, দ্যাট ইজ 1 1 2 2 3 3 4 4, এগুলো যদি 0 হয়ে থাকে, তার মানে কি পারফেক্টলি ম্যাচড যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার এই ডায়াগোনাল কম্পোনেন্টস গুলো সব 0 হয়ে থাকবে। আচ্ছা, দেন আমি আরেকটা কথা বলেছিলাম যে আমার সিস্টেমটা অ্যাবসলিউটলি রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি, পোর্ট 1 এ ইনপুট দিলে পোর্ট 2 তে যে আউটপুটটা পাবো, একইভাবে পোর্ট 2 তে ইনপুট দিলেও আমি পোর্ট 1 এ একই আউটপুট পাবো। সেই অনুযায়ী আমার S12 S21 এগুলো সব সমান। সো এই যে S21 S31 S41, মানে মেইন কথা হচ্ছে S12 আর S21 সমান, এবং বাকিগুলোর জন্য এটা মানে জেনারেল টার্মে যদি আমরা লিখি Sij আর Sji সমান হবে ডিউ টু রেসিপ্রোকাল প্রপার্টি। আচ্ছা, এরপরে আমাদের কথাটা কি ছিল? আমরা বলছিলাম, যেটা প্রথমেই বলেছিলাম, যে 1 আর 3 অ্যাবসলিউটলি আইসোলেটেড। যদি আমি থিওরিটিক্যালি চিন্তা করি, একদম পারফেক্ট সিনারিও চিন্তা করি, তাহলে কি 1 আর 3 এর মধ্যে কোনো কাপলিং হবে না। তার মানে কি S31 আর S13 এটা 0 হবে। এক্স্যাক্টলি সেম ওয়েতে যদি আমি বলি যে 2 আর 4 এর মধ্যে কোনো কাপলিং থাকবে না, তাহলে S24 S42 এরা যেহেতু একজন আরেকজনের সমান, এই দুইটাও 0 হবে। ঠিক আছে? যদি তাই হয়ে থাকে, তাহলে আমার এস ম্যাট্রিক্সের শেপ কেমন আসবে? 0 S21 তো যেমন আছে তেমন, S31 0 S41 S21 0 S23 থাকবে, আবার S42 থাকবে না, তাই তো? আবার S13 থাকবে না, S23 থাকবে, এটা তো 0ই আছে, S34 থাকবে, S14 আছে, বা 41 যাই বলি না কেন, S42 থাকবে না, S34 থাকবে। ঠিক আছে, কথাটা বোঝা যাচ্ছে? জেনারেল ফর্ম অফ এস ম্যাট্রিক্স ফর ডিরেকশনাল কাপলার। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, সো এখন আমি যদি আরেকটু আগাই, যদি আমি বলতে চাই যে আমার এই ডিরেকশনাল কাপলারের ইউনিটারি প্রপার্টি থাকবে কি থাকবে না। আমরা এর আগের দিন দেখিয়েছিলাম 3 পোর্ট নেটওয়ার্কের ইউনিটারি প্রপার্টি থাকে না, মানে ওরা কি হয় না, ওরা লসলেস হয় না। বা ডিরেকশনাল কাপলারের ইউনিটারি প্রপার্টি থাকে। সো যদি ইউনিটারি প্রপার্টি থেকে থাকে, সো লেটস সে এটা হচ্ছে আমার এস ম্যাট্রিক্সটা, এস প্যারামিটারটা। আমি যদি ইউনিটারি প্রপার্টি মেনটেন করতে চাই,
আমরা কি বলেছিলাম, এ স্টার ট্রান্সপোজ এস ইকুয়াল টু 1, তাই তো বলেছিলাম। তো আমাদের এখন এস ম্যাট্রিক্সটা কি আছে, 0s1 0s4 1, এটা হচ্ছে আমার এস ম্যাট্রিক্স না, s21 0 s23 0, zero s23 0 s34, আর লাস্টটা কি ছিল, s41 0 s34 0। ওকে, যদি এটা হয় এস, এইবারে এস স্টার ট্রান্সপোজ যদি আমি লিখতে চাই, ধরো সমস্ত রো কলাম তো ওই হয়ে যাবে এস, আমি কোনো কিছু ভুল লিখলে আমাকে একটু বইলো। হ্যাঁ আচ্ছা, ধরো যেহেতু আমি বলছি যে এটা কনজুগেট, আমি সবগুলাকে এভাবে দিয়ে দেই। বাই দ্য ওয়ে, এই এস প্যারামিটারের এই পার্টটা কিন্তু সম্পূর্ণ লিয়াও এর বই থেকে নেওয়া, হ্যাঁ, এবং এটা হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সমান হবে। আই লিখি 1 শুধু, আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সমান যদি হতে হয়, এই প্রোডাক্টটা যদি আগে আমরা নিয়ে নেই, আমরা আমরা কি জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে ডায়াগোনাল গুলা খালি 1 হবে, ডায়াগোনাল পয়েন্টস গুলা 1 হবে, তাই না? আমি পুরো বড় পার্টটার সব পার্টটা করছি না, আমি শুধু ডায়াগোনাল পার্ট গুলা করি, হ্যাঁ। তো এটার রো এটার কলাম যদি করতে যাই, s21 স্কয়ার, তারপরে পার্টের কলাম যদি করতে চাই, এটা যদি করতে চাই, সো আমার এই রো এই কলাম। ম্যাম আমরা তো পড়ছিলাম যে কনজুগেট অফ এস এর ট্রান্সপোজের সাথে তারপর যদি এস ম্যাট্রিক্সটা গুণ করি হ্যাঁ তাহলে ইউনিটারি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও তো তাই। কিন্তু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তো এ বি ইকুয়াল টু বি এ হয় না, তো এই ক্ষেত্রে আপনি যে ওই এস স্টার গুলা পরের ম্যাট্রিক্সে দিলেন, এটা হুম কি হুম হুম, ইউনিটারি তুমি হবে? যদি এটাও ইনজুরি হবে, মানে ব্যাপারটা হচ্ছে, আমি মানে তুমি আমাকে বলতে চাচ্ছ যে এই গুণ এস ট্রান্সপোজ এস ইকুয়াল টু আই না লিখে এই যে এস, এটার কথা বলতে চাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই কেসেও ইউনিটারি হবে, কারণ তুমি যদি মিলায় লিখতে চাও, মানে এখন আমরা যেভাবে লিখছি, তুমি এটাকে জাস্ট উল্টায় লিখে দেখো, তোমার এই রকম ভ্যালু গুলাই আসবে, ঠিক আছে? তোমরা অবশ্যই আরেকবার অপোজিট ওয়েতে করে দেখো, তোমার এই ডায়াগোনাল বরাবর এই কম্পোনেন্ট গুলাই আসবে। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আমি এই রো আর এই কলামে যদি যাই, আমার আসছে কি s21 স্কয়ার প্লাস s23 স্কয়ার, তারপরে আসছে আমার এই রো আর থার্ড কলাম, এখানে এসে যাবে s23 স্কয়ার s34 স্কয়ার, আর লাস্টেরটার জন্য s41 স্কয়ার s34 স্কয়ার। হ্যাঁ, এখন তাহলে আমি কি বলতে পারি, এই কম্পোনেন্ট গুলো যদি সব 1 হতে হয়, যদি এটাকে তোমার লসলেস নেটওয়ার্ক হতে হয়, তাহলে এই কম্পোনেন্ট গুলোকে সব 1 হতে হবে। আমরা এবার দেখি যে আমি যদি এইভাবে ধরে আগাই, এটা আসলে 1 হয় কিনা। আচ্ছা, সো
সো আমি যদি এখন এই দুটা নেই কনসিডার করি, তাহলে দেখো আমি যদি ওই যে বিয়োগ করি আর কি, সিম্পলি আমার এটা কেটে যাবে, 1 1 0 হয়ে যাবে, আমার এখানে চলে আসতে পারে S41 ম্যাট্রিক্স আর S23 ম্যাট্রিক্স একজন আরেকজনের সমান। একইভাবে আমার এইটার জন্য যদি আমি রাখি, তাহলে আমি দেখাতে পারি কোথাও ভুল করলাম, এখানে কি 1/4 ছাড়া আর কিছু আসার কথা ছিল? এক সেকেন্ড একটু দেখে নিই। one, two, এক মিনিট একটু আমাকে বইয়ের সাথে ক্রস চেক করতে হবে। আমি একটু মিলাই নিই, 1 2 1 4 ঠিক আছে। তারপরে হচ্ছে 2 1 2 3 তো না, 1 4 3 4 ঠিক আছে। বুঝতে পারছি, আমি একটু ভুল লিখছিলাম। আমি যখন এক না আমি তো ভুল লিখিনি, এটার জন্য আমার চলে আসলো S41 S23, তাই না? এই দুইটাকে কম্পেয়ার করলে আমার এইটা দুটো সমান আসে, এই দুটাকে কম্পেয়ার করলে আমার একই জিনিস দুইবার আসলো কেন? আচ্ছা দাঁড়াও, সরি, আমার জিরো প্রপার্টিটাও কনসিডার করতে হবে। আচ্ছা, আমি যদি লেটস সে এইখানে তো আমার বাকিগুলোতে তো সব জিরো আসবে, আমি যে কোনো জিরো প্রপার্টি একটু কনসিডার করে দেখি। যখন আমার এই পয়েন্টটা আসবে, দ্যাট ইজ এই রো এই কলাম, সেটা হচ্ছে আমার এই যে S21 স্কোয়ার প্লাস S23 স্কোয়ার ইকুয়াল টু 0। মিলতেছে নাকি, আমি কি কিছু ভুল করলাম? একটু আমাকে বলো তো তোমরা, এইখানকার কম্পোনেন্টটা কি ঠিক আছে, আমি কি ঠিক লিখলাম? ম্যাম ওইটা তো জিরো আসার কথা। না না, জিরো আসবে, বাট মানে কম্পোনেন্টটা ইকুয়েশনটা ম্যাম গুণ করলেও জিরো আসে। ম্যাম গুণ করেই জিরো আসে। গুণ করলেই পুরো জিরো আসে? রো 1 কলাম 3 ম্যাম নন জিরো আসবে গুণ করলে। রো 1 জি কলাম ম্যাম। 3 নন জিরো আসবে, ও রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, রো 1 কলাম 3টা আমার
তাহলে আসছে কি এরকম যে S21 S23 প্লাস S41 S34, জি ম্যাম। তাই না? এরকম আসছে তো? হ্যাঁ, জি okay. ম্যাম। এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এইবারে এখান থেকে যদি আমি বলতে যাই যে যেহেতু S41 আর S23 সমান, হ্যাঁ, সেখানে কি কোনো কনজুগেটের ব্যাপার ছিল? লেটস সে এইভাবে কনজুগেট যদি লিখি, এখন আমার S41 S23 সমান, সো এটাকে যদি আমি আলাদা করে নেই, এখান থেকে আমি বলতে পারি S21 মাইনাস S34 কনজুগেটের সমান, তাই তো? বা আমি একবারে লিখতে পারি S21, আমি যদি কনজুগেটের ভেজালে না যাই তাহলে আমি লিখতে পারি S21 S34 এর সমান। ঠিক আছে, পারি? বোঝা যাচ্ছে কথাটা? কেউ কোনো রেসপন্স নাই। আমি এই রো 1 কলাম 3 এর অবজেক্ট গুলাতে আমি যেহেতু S41 S23 সমান, সেখান থেকে আমি কনক্লুড করছি তাহলে S21 আর S34 একজন আরেকজনের সমান। ওকে, এখন লেটস সে আমি আমার সলিউশনের জন্য বললাম যে আমার এই S21 টা হচ্ছে একটা রিয়েল ভ্যালু P, সো S21 যদি আমার রিয়েল ভ্যালু হয়ে থাকে, যেহেতু আমরা বলছি S21 আর 34 সমান, সো আমি বলবো এইটাও একটা রিয়েল ভ্যালু P, এবং এটা যদি অ্যাবসলিউট রিয়েল ভ্যালু হয়, ওর কনজুগেটটাও রিয়েল এর সমান হবে। ঠিক আছে, সো সেখান থেকে আমি চলে যেতে পারি আমার আচ্ছা, S34 যদি আমার রিয়েল ভ্যালু P হয়ে থাকে, আমি যদি এখন আমার আবারও ওই 5 নাম্বার যে ইকুয়েশনটা লিখলাম, S21 S23 স্টার প্লাস S41 S34 স্টার ইকুয়াল টু 0, এইটাতে যদি আমি এই রিয়েল ভ্যালুটা পুট করে দেই, S21 ও P S34 ও P, তাহলে S41 ইকুয়াল টু মাইনাস S23 স্টার। আবার আমরা দেখে আসছি S41 হচ্ছে S23 সমান, তার মানে হচ্ছে এই পার্টটাকে আমি বলে দিতে পারি, এইটা যেহেতু এটা মাইনাসের সমান আসছে, সো এইটা হচ্ছে আমার কমপ্লেক্স পার্ট। সো লেট, যদি এটাকে আমি ধরি S23 টা হচ্ছে জে কিউ, জাস্ট এই মাইনাসের জন্য কমপ্লেক্স পার্ট আনার জন্য আমি এখানে জে কিউ লিখলাম। তাহলে এখন আমি যদি আমার এস ম্যাট্রিক্সটাতে ফর্ম করতে চলে যাই, 0 0 S21 ছিল, S21 P আবার 0, S41 ও আমার 23 সমান, তার মানে S41 হচ্ছে আমার জে কিউ। তারপরে আবার আমার পরের রোটাতে S21 which is P 0, S23 যেটা সেটা তো জে কিউ, তারপরে আবার পরেরটা তো 0 দেওয়া আছে, 0 S23 আবারও আসছে, সো সেটা উইল বি জে কিউ। পরের কম্পোনেন্টটা ডায়াগোনাল কম্পোনেন্ট 0, S34 S34 যেহেতু আমার S21 আর 34 সমান বলেছি আমি, সো এটা P, দেন S41 আবারও
2 3 সমান, সো জে কিউ 0 S34 যেটা সেটা পি এবং ফাইনালি দিস ইজ 0। সো এইটা হচ্ছে আমার এস ম্যাট্রিক্স অফ আ ডিরেকশনাল কাপলার। ঠিক আছে, আমার ডিরেকশনাল কাপলারটা 4 পোর্ট নেটওয়ার্ক এবং এই 4 পোর্ট নেটওয়ার্কটা তিনটে প্রপার্টি ফলো করে থাকে: লসলেস, ম্যাচড এবং সিমেট্রিক্যাল। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। এই জায়গাটাতে, যে জায়গাটাতে আমরা একটু স্ট্রাগল করে আগালাম, এখানে যদি কোনো ধরনের কনফিউশন এখনো থেকে থাকে দয়া করে বলো আমাকে। আচ্ছা, আর তোমরা যেই পয়েন্টটা রেইজ করলা এস ট্রান্সপোজ টাইমস এস আর এস টাইমস এস ট্রান্সপোজ, তোমরা করে দেখো, যেহেতু এটা ওই আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ব্যাপার, মোস্ট লাইকলি আনসার সেম আসবে। তারপরেও প্লিজ আই রিকোয়েস্ট যে তোমরা এটা একটু ডাবল চেক করে দেখো। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা ডিরেকশনাল কাপলারের। এই যে আমরা বলছি ডিরেকশনাল কাপলারের কথাটা, যে ডিরেকশনাল কাপলারটা কেন আমার ম্যাচ হবে, বা ডিরেকশনাল কাপলারটা কিভাবে আমার পোর্ট 1 আর পোর্ট 3 কিভাবে অ্যাবসলিউটলি আইসোলেটেড থাকবে একজন আরেকজনের সাথে, এটার জন্য বিভিন্ন ধরনের মানে কনস্ট্রাকশন, বিভিন্ন ভাবে নেটওয়ার্কটাকে বানানো যেতে পারে, ডিরেকশনাল কাপলারটাকে বানানো যেতে পারে। একটা খুব কমন টাইপ হচ্ছে টু হোল ডিরেকশনাল কাপলার, যেটা আমাদের লিয়াওয়ের বইতে আছে। আমরা ওই টু হোল ডিরেকশনাল কাপলারটা একটু দেখবো, যে কিভাবে মেইনলি এই কনস্ট্রাকশনটা দেখার উদ্দেশ্যই হচ্ছে যে আমার ডিরেকশনাল কাপলারটাতে কিভাবে এই পোর্ট 1 পোর্ট 3 আইসোলেটেড হয়, বা পোর্ট 2 পোর্ট 4 আইসোলেটেড হতে পারে। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য এটা দেখার। আচ্ছা, সো আমি যদি চিন্তা করি যে এইটা হচ্ছে আমার প্রাইমারি ওয়েভগাইড, এটা পোর্ট 1, এটা পোর্ট পোর্ট 2, এবং এই প্রাইমারি ওয়েভগাইড থেকে বই দেখে দেখে ছবি আঁকতেছি তো উল্টা পাল্টা হয় না। রাইট, সো লেটস সে পোর্ট 1 থেকে আমার সিগন্যাল যাচ্ছে পোর্ট 2 এর দিকে, পোর্ট 1 থেকে আবার কিছুটা সিগন্যাল যাচ্ছে পোর্ট 4 এর দিকে। ওকে, এখানে তো আরো একটা হোল আছে, তাই না? আমি বলছি এটাকে টু হোল। কেমন, যে আমার এইখানে একটা হোল, হোল 1, এটা আরেকটা হোল, হোল 2। ঠিক আছে, সো একটা সিগন্যাল আমার এই দিক থেকে কাপলড হচ্ছে, আরেকটা সিগন্যাল আমার এই দিক থেকে কাপলড হচ্ছে। আমরা বলছি যখন পোর্ট 1 এ ইনপুট দেওয়া হচ্ছে, এই পোর্ট 4 এ কাপলড আউটপুট আসছে। ওকে, বাট পোর্ট 3 তে কোনো কাপলড আউটপুট থাকছে না। কেন থাকছে না? বিকজ আমার এই হোলের পজিশনিংটা এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যেন দুইটা হোলের মাঝামাঝি দূরত্ব থাকে λ/4 বা এর কোনো অড মাল্টিপল। ওকে, তো λ/4 হওয়ার কারণে কি ব্যাপার হয়? লেটস সে আমি যদি এভাবে সিগন্যাল দিয়ে চিন্তা করি, আমরা জানি λ/4 মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাপার্ট, তাই তো? সো এইখান থেকে যখন একটা সিগন্যাল আসছে যে পোর্ট 2 তে যাচ্ছে, ওই সিগন্যালটা পোর্ট 4 এ দুই ভাবে যেতে পারে। এক হচ্ছে এই পয়েন্ট থেকেই ফার্স্ট হোল দিয়ে পোর্ট 4 এ আসতে পারে, বা আরেকটা হচ্ছে সিগন্যালটা এই পর্যন্ত এসে সেকেন্ড হোল দিয়ে পোর্ট 4 এ আসতে পারে। ফার্স্ট হোল দিয়েও যদি আসে, বাই দ্য ওয়ে এখানে থিওরিটিক্যাল অ্যাজাম্পশনের জন্য এইটুকু পাথ ডিফারেন্স, এই পোর্ট হোলের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার পাথ ডিফারেন্সটা কনসিডার করা হচ্ছে না। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই লংগিটিউডিনাল ডিসটেন্সটা চিন্তা করছি। সো যদি আমরা হোল 1 এর কথা চিন্তা করি, হোল 1 এর এই সিগন্যালটা এখানে আসার পরে সে λ/4 ডিসটেন্স কভার করছে, λ/4 বা এর কোনো অড মাল্টিপল। আবার একইভাবে হোল 2 দিয়ে যেটা ঢুকবে সেটাও λ/4 ডিসটেন্স কভার করছে। তার মানে কি দুইটা সিগন্যালেরই 90 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে। তার মানে দুইটা সিগন্যালেরই কি ফেজ গুলো আলটিমেটলি অ্যাডেড আপ হচ্ছে, বিকজ তারা একই ফেজে আছে,
কোনো সমস্যা, কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, যদি না থেকে থাকে তাহলে আর আগাই। আর আমি পোর্ট 3 কে কিভাবে আইসোলেট করছি? পোর্ট 3 তে একটা হতে পারে হোল 1 থেকে সিগন্যাল পোর্ট 3 তে ব্যাক করছে। সেক্ষেত্রে তাকে কোনো মানে তার ডিসটেন্স কোনো কভার করতে হলো না, ধরে নিচ্ছি এভাবে। আরেকটা হচ্ছে পোর্ট হোল 2 থেকে যদি একটা সিগন্যাল আসে, তার মানে হোল 2 থেকে সিগন্যাল আসার জন্য কি ওই সিগন্যালটা এখানে λ/4 ডিসটেন্স কভার করবে, হোল 2 তে আসবে, আবার এই λ/4 ডিসটেন্স কভার করে এখানে আসবে। সো তার মানে কি এর ফেজ যদি লেটস সে 30 হয়ে থাকে, এ পরের সিগন্যালটা টোটাল ডিসটেন্স কভার করছে λ/2 বা তার কোনো অড মাল্টিপল। তার মানে কি এই সেকেন্ড সিগন্যাল যে λ/2 ডিসটেন্স কভার করছে তার সাথে প্রথমটার অলওয়েজ 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে। 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকা মানে কি এই দুইটা সিগন্যাল একেবারে একজন আরেকজনের অপোজিট ফেজে হবে, তাই তো? সো লেটস সে এটার ফেজ যদি 30 হয়, এটার ফেজ হবে 210, কথা। সো আলটিমেটলি কি হবে, যখনই 180 ডিগ্রি ফেজ হবে তখন দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। ওকে, সো এই কারণে ডিরেকশনাল কাপলারে জাস্ট এই হোল পজিশনিং চেঞ্জ করে সিগন্যাল কোন দুইটা পোর্টের মধ্যে অ্যাবসলিউটলি আমি মানে ফেজ অ্যাড করাবো বা কোন দুইটা পোর্টের মধ্যে সম্পূর্ণভাবে আইসোলেটেড রাখবো সেটা ডিফাইন করা যায়। ওকে, আচ্ছা, এইবারে এই পয়েন্ট থেকে যেটা আসছে সেটা হলো ডিরেকশনাল কাপলারের কয়েকটা ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলা তোমরা লিয়াওয়ের বইতে একটা অঙ্কও আছে এইটার উপরে, দয়া করে ওই অঙ্কটাও দেখে নিও। হ্যাঁ, আমি জাস্ট একটু ফর্মুলা গুলার কথা একবার বলে যাই। সেটা হচ্ছে লিয়াওয়ের বই বলি, সেটা হচ্ছে ডিরেকশনাল কাপলারের জন্য তিনটা প্রপার্টি আছে। একটা হচ্ছে আইসোলেশন, একটা হচ্ছে ডিরেক্টিভিটি, আরেকটা হচ্ছে কাপলিং ফ্যাক্টর। আচ্ছা, এখন আইসোলেশনটা কি জিনিস? আইসোলেশন হচ্ছে পোর্ট 1 আর পোর্ট 3 কতটা একজন আরেকজনের থেকে আইসোলেটেড, বা পোর্ট 2 আর পোর্ট 4 কতটা একজন আরেকজনের থেকে আইসোলেটেড, সেই রেশিওটা বা সেই মেজারমেন্টটাই হচ্ছে আমার আইসোলেশনের পার্ট। এবং আমি আইসোলেশনের ভ্যালু দেখে, আইসোলেশন দেখে আমি বুঝতে পারি যে আমার ওই আমার ডিরেকশনাল কাপলারটা কতটা ভালোভাবে ডিজাইনড, সোজা কথা। হ্যাঁ, সো আমি যদি বলি যে আমার এই আইসোলেশন ফ্যাক্টরটা তাহলে কিভাবে মেজার করা যাবে, আইসোলেশন ফ্যাক্টরটা মেজার করা হবে হচ্ছে P1 আর P3 রেশিও থেকে। ওকে, P1 আর P3 রেশিও থেকে। এখন আমরা কি চাই? আমরা চাই যে P1 এ যখন আমি ইনপুট দেব তখন যেন আমার একদমই P3 তে সিগন্যাল না যায়, তাই না? 100% অ্যাবসলিউটলি যেন আমার এটা কি থাকে, অ্যাবসলিউটলি যেন আমার এইটা আইসোলেটেড থাকে। আচ্ছা, আরেকটা পার্ট কি আছে? আরেকটা পার্ট হচ্ছে আমার ডিরেক্টিভিটি। ডিরেক্টিভিটিটা মানে কি? ডিরেক্টিভিটি মানে হচ্ছে আমি যখন কিভাবে আমার ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটা কতটা বেশি ফোকাস থাকে। কতটা বেশি ফোকাস থাকা মানেটা কি, যে প্রাইমারি ওয়েভ গাইডের যে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটা যেটা সেকেন্ডারি ওয়েভ গাইডের সাথে কাপলড হচ্ছে, P4 এর সাথে যেটা কাপলড হচ্ছে, সেটা কতটা বেশি P2 এর মধ্যেই যাচ্ছে, P4 এ না যে আমি চাবো পোর্ট 1 থেকে ও যতদূর সম্ভব পোর্ট 2 তেই যাক, পোর্ট 4 এ মিনিমাম আসুক। সো ডিরেক্টিভিটিটা কিসের রেশিও? পোর্ট 1 থেকে পোর্ট 4 এ কতটা চলে যেতে পারে সিগন্যাল, সেইটার রেশিও হচ্ছে ডিরেক্টিভিটি। আমি কি চাবো? আমি চাবো আমার এই পোর্ট 4 এ নাই আসুক। পোর্ট 4 যদি না আসে থাকে, তার মানে পোর্ট 4 যদি 0 হয়, আমি কি চাবো? আমার ডিরেক্টিভিটিটা ইনফাইনাইট হোক, তাই না? যত বেশি ডিরেক্টিভিটি তত ভালো। আচ্ছা, আরেকটা পার্ট কি আছে? সেটা হচ্ছে কাপলিং ফ্যাক্টর। কাপলিং ফ্যাক্টরটা কি বোঝাচ্ছে? কাপলিং ফ্যাক্টরটা হচ্ছে যে আমার প্রাইমারি আর সেকেন্ডারি লাইনের পাওয়ার লেভেলের রেশিও।
প্রাইমারি আর সেকেন্ডারি লাইনের পাওয়ার লেভেলের রেশিও মানে কি, আমি যদি চিন্তা করি যে আমার পোর্ট 4 আর পোর্ট 3 এর মধ্যে পাওয়ারটা কাপল হওয়ার পসিবিলিটি, সরি পোর্ট, আমি মনে হয় একটু ভুল লিখলাম এখানে, আমি একটু ভুল কথা বললাম, সরি। ডিরেক্টিভিটিটা হচ্ছে আমার পোর্ট, সরি ডিরেক্টিভিটিটা আমার পোর্ট 4 এর আর পোর্ট 3 এর রেশিও, আর কাপলিং ফ্যাক্টরটা হচ্ছে আমার পোর্ট 1 আর পোর্ট 4 এর রেশিও। সরি। আচ্ছা, ডিরেক্টিভিটিটা আমি কি চাই? ডিরেক্টিভিটিটা আমি চাই যেন আমার সিগন্যাল মোর ডিরেক্টিভ থাকে, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যেন ওর মোর ডিরেক্টিভ থাকে। এখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে মোর ডিরেক্টিভ যদি না হয়, তখনই ও পাওয়ার 3 পোর্ট 3 তে চলে যাওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। সেই কারণে আমি যদি ডিরেক্টিভিটিটা চাই P4/P3 রেশিও, P3টা আমি কি চাবো? P3টা আমি চাবো যেন ও 0 এর কাছাকাছি থাকে। সো 0 হয় বা 0 এর কাছাকাছি থাকে। তো তার মানে কি, আমি আইডিয়াল কেসে চাবো ডিরেক্টিভিটিটা ইনফাইনাইট হোক। আর কাপলিং ফ্যাক্টরটা কি? কাপলিং ফ্যাক্টরটা হচ্ছে আমার পোর্ট 1 এর সাথে কাপলড পোর্টের কতটুকু রিলেশন হচ্ছে বা কতটুকু সিগন্যাল যাচ্ছে, সেই পার্টটা হচ্ছে আমার কাপলিং ফ্যাক্টর, যেটা হচ্ছে পোর্ট P1 আর P4 এর রেশিও। ওকে, এখন এই ইকুয়েশন গুলো এভাবে লিখেছি, খেয়াল করে দেখো। আমি যদি এই ডিরেক্টিভিটি আর কাপলিং ফ্যাক্টরকে গুণ করি, P4 কাটা চলে যাবে, সে আইসোলেশনের সমান হয়ে যাবে, তাই না? তার মানে কি, আইসোলেশন ইজ ইকুয়াল টু ডিরেক্টিভিটি টাইমস কাপলিং ফ্যাক্টর। ওকে, বা আমি যদি এটাকে লগারিদমে বা ডিবি তে প্রকাশ করি, তো সেই ক্ষেত্রে আমার আইসোলেশনের ডিবিটা হয়ে যাবে ডিরেক্টিভিটি ইন ডিবি প্লাস কাপলিং ফ্যাক্টর ইন ডিবি। ঠিক আছে, আমি যেহেতু জাস্ট ডিবি তে করলাম, তাই আমার প্রোডাক্টটা এখানে প্লাসে কনভার্ট হয়ে গেল। সো আমার ডিরেকশনাল কাপলারের জন্য আমরা যাব হাই ডিরেক্টিভিটি, যত বেশি ডিরেক্টিভিটি হাই হয়, যত বেশি আইসোলেশন হাই হওয়া সম্ভব। বিকজ আমি কি সবসময় যাব, আমি যাব P3টা যেন আমার 0 হয়ে থাকে। ওকে, সো P3টা যত বেশি আমার বড় থাকবে, ততই বেশি আমার আইসোলেশন বাড়তে থাকবে, আমার ডিরেক্টিভিটি বাড়তে থাকবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা যখন বিভিন্ন সময়ে ডিরেকশনাল কাপলার পাওয়ার মেজারমেন্টে অনেক ইউজ হয়। যদি আমাদের সম্ভব হতো, আমরা যদি ভিএনএ তোমাদেরকে দেখাতে পারতাম, তখন আমি এই ডিরেকশনাল কাপলার নিয়ে আরো কথা বলতে পারতাম। আমরা যেই ভিএনএ হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইজার, আমাদের কমিউনিকেশন ল্যাবে আছে। এই নেটওয়ার্ক অ্যানালাইজার দিয়ে আমরা 8 গিগাহার্টজ পর্যন্ত যে কোনো আরএফ বা মাইক্রোওয়েভ ডিভাইসের পারফরমেন্স অ্যানালাইজ করতে পারি, মানে রীতিমতো আমরা মেজারমেন্ট করতে পারি। হ্যাঁ, শুধু সিমুলেশনের মধ্যে আমাদের কাজ সীমাবদ্ধ থাকবে না সেই ক্ষেত্রে। তো ওই পাওয়ার ভিএনএ তে নেটওয়ার্ক অ্যানালাইজারের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার এই ডিরেকশনাল কাপলার। বিকজ ডিরেকশনাল কাপলার পাওয়ার মেজারমেন্টের জন্য বিভিন্ন, মানে সার্টেন আর কি, ওর এই এস প্যারামিটারের কি বলবো, ওর এস প্যারামিটারের ব্যালেন্সের কারণে, ইউনিফর্মিটির কারণেই ও পাওয়ার মেজারমেন্টের মেইনলি ইউজ হয়ে থাকে। যেহেতু একটা 4 পোর্ট ডিভাইস, ওকে পাওয়ার মেজারমেন্টে ইউজ হয়। যাই হোক, এটাকে আমি এখন আর অনেক বেশি করে কথা বলছি না। আমরা যদি নেটওয়ার্ক অ্যানালাইজার দেখার সুযোগ থাকে, তখন না হয় আবার ডিরেকশনাল কাপলার নিয়ে বিশদ কথাবার্তা বলা যাবে। গেল। আর এখানে একটা অঙ্ক আছে লিয়াওয়ের বইয়ে, এটা তো বলেইছি। ফাইন, এইবারে আমরা আরেকটু দুইটা জিনিস পড়ে নেই, ছোট ছোট দুইটা জিনিস, আগের দিন এটা বলা হয় নাই। আচ্ছা, সেটা হচ্ছে টি জাংশন। মাইক্রোওয়েভ ডিভাইসে বিভিন্ন ধরনের, আমরা ওই যে ওয়েভগাইডের কথা বলে এসেছি, তাই না? ওয়েভগাইড তো জাস্ট মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির ওয়্যার, সোজা কথা। তো ঠিক সেরকম ভাবেই আমার এই টি জাংশনটা কি, বিভিন্ন ধরনের জাংশন ইউজ করা হয়, মানে সার্কিটের কানেকশনের জন্য বিভিন্ন ধরনের জাংশন ইউজ করা হয়। যে জাংশন মানেই হলো, জাংশনের সবসময় মনে রাখবা, মানে ইউজুয়ালি 3টা পোর্ট থাকে। আমার এই টি জাংশন গুলারও 3টা পোর্ট আছে। এবং এর আগের দিন আমরা একটা কথা বলে এসেছিলাম যে 3 পোর্ট নেটওয়ার্কের, ওই যে আইসোলেটর সার্কুলেটর যখন দেখিয়েছি,
ওদের কখনোই তিনটা ক্যারেক্টারিস্টিক্সই থাকবে না, ম্যাচ ম্যাচ লসলেস আবার রেসিপ্রোকাল, তিনটা জিনিস একসাথে হবে না। ঠিক আছে, এদের ক্ষেত্রেও তাই, এখন আমরা যে টি জাংশন পড়াবো সেটার ক্ষেত্রেও তাই। হ্যাঁ, এবং এই টি জাংশন আমাদের বিভিন্ন রকম হতে পারে। আমরা মেইনলি যে দুইটা দেখবো, একটা হচ্ছে ই প্লেন টি, আরেকটা হচ্ছে এইচ প্লেন টি। আর এদের কম্বিনেশনে যেটা চলে আসে সেটাকে বলা হয় ম্যাজিক টি। আমাদের ল্যাবেও আছে এই টি গুলা। আচ্ছা, এখন এই তোমার এই টি গুলার জন্য মানে টিটা বেসিক্যালি কি রকম জিনিস, কি ধরনের খায় না মাথায় দেয়। লেটস সে এটা হচ্ছে আমি একটা ই প্লেন টি যদি আঁকার চেষ্টা করি, বই দেখে পড়াতে পারলে খুব ভালো হইতো, বাট আমার এই বারবার বই আর ভিডিওতে সুইচ করতে গেলে বিপদ লাগে আমার। আচ্ছা, আমি আশা করছি ছবিটা মোটামুটি ক্লিয়ার। খেয়াল করে দেখো, এখানে তিনটা পোর্ট, এই সামনের পোর্টটা পোর্ট 1, পোর্ট 2, আর এই উপরের পোর্টটা হচ্ছে আমার পোর্ট 3। ওকে, এই যে পোর্ট 1 আর পোর্ট 2 এক লাইনে আছে না, এটাকে বলে কোলিনিয়ার আর্ম, বিকজ ওদের এই আর্মের অ্যাক্সিসটা সেম। আর এই যে উপরের পোর্টটা, এইটা উপরের আর্মটা, এটাকে বলা হয় সাইড আর্ম। হ্যাঁ, এখন আমি যখন কোলিনিয়ার আর্ম আর সাইড আর্ম বলছি, কেন বলছি, জাস্ট আইডেন্টিফাই করানোর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। আমি এখানে দেখাচ্ছি আমার একটা ই প্লেন টি। আবারও বলি, হ্যাঁ, ই প্লেন টি মানে কি, আমার লেটস সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যখন এই দিক বরাবর আসছে, ইলেকট্রিক ফিল্ডটা এই যে কোলিনিয়ার আর্মের মেইন ওয়েভ গাইড, এটা হচ্ছে প্রাইমারি ওয়েভ গাইড। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা এই প্লেন বরাবর অসিলেট করছে, লিনিয়ার পোলারাইজেশন। আচ্ছা, আমরা এই সমস্ত লিনিয়ার সার্কুলার ইলেকট্রিক্যাল পোলারাইজেশন তো পড়ে এসেছি, তাই না আনসার আগের কোর্সে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওকে, ভেরি গুড। সো আমার ইলেকট্রিক ফিল্ডটা লেটস সে এই বরাবর আছে। এখন এই সার্কিটটাকে আমি কেন ই প্লেন টি বলছি, বিকজ ওর সাইড আর্ম মানে কি, এই আর্মটা, সাইড আর্মের অ্যাক্সিসটা কি, সাইড আর্মের অ্যাক্সিসটা লেটস আমি যদি ছবি আঁকি, এইটা হচ্ছে সাইড আর্মের অ্যাক্সিস। ঠিক আছে, দেখো খেয়াল করে, সাইড আর্মের অ্যাক্সিস আর ইলেকট্রিক ফিল্ড একজন আরেকজনের সাথে প্যারালাল। এই কারণে এই ধরনের টি জাংশনকে বলা হয় ই প্লেন টি। ক্লিয়ার কথাটা? এটা যদি আমরা মনে রাখি, আর কোনো ই প্লেন টি মনে রাখতে কখনোই আমরা ভুলবো না। আমরা যে কোনো টি জাংশন দেখলেই আমরা চিনতে পারবো এটা ই প্লেন নাকি এইচ প্লেন। ই প্লেন টি এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা এবং সাইড আর্মের অ্যাক্সিস একজন আরেকজনের সাথে প্যারালাল হয়ে থাকবে। তাহলে এখনই যদি আমি বলে দেই যে এইচ প্লেন টিটা কি, তাহলে এইচ প্লেন টিটাতে আমি বলবো যে এইটাতে হলো সাইড আর্ম ইলেকট্রিক ফিল্ডকে শান্ট করবে, বা সাইড আর্ম সোজা ভাষায় যদি আমি এইটার সাথে মিল রেখে বলতে চাই, সাইড আর্ম আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল হবে। সাইড আর্ম ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল হওয়া মানে কি, লেটস সে এটা যদি ই ফিল্ড হয়ে থাকে, ওয়েভটা যখন প্রবেশ করছে, এটা যদি ই ফিল্ড হয়ে থাকে, ম্যাগনেটিক ফিল্ড কি এই বরাবর থাকবে, তাই তো? তাহলে আমার সাইড আর্মের অ্যাক্সিসটা কি হবে, এই বরাবর হবে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে এই স্ট্রাকচারটা যদি আমার ই প্লেন টি হয়ে থাকে, আমার এইচ প্লেন টি এর স্ট্রাকচার হবে
সাইড আর্মের অ্যাক্সিসটা হবে আমার, যেহেতু এইটা ইলেকট্রিক ফিল্ডের অ্যাক্সিস এইদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাক্সিস এইদিকে হবে পারপেন্ডিকুলার, এবং দেখো সাইড আর্মের অ্যাক্সিস ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল হবে। আমি কি দুইটা স্ট্রাকচারের ডিফারেন্স বোঝাতে পেরেছি? জাস্ট এই সিম্পল, তুমি যে কোনো টি হাতে নিয়ে তুমি জাস্ট দেখবে যে এর ডিরেকশনের সাথে সাইড আর্মের যে অ্যাক্সিসটা আমরা চিন্তা করছি সেটা প্যারালাল নাকি না। যদি প্যারালাল হয় তাহলে ই প্লেন টি, যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা এইচ প্লেন টি। ওকে, আচ্ছা। সো এই হলো যদি এই আমার ই প্লেন টি আর এইচ প্লেন টির স্ট্রাকচার। এখন যদি আমরা মানে বলতে চাই যে এই ই প্লেন টি আর এইচ প্লেন টির এস প্যারামিটার কিরকম হবে, সেই ক্ষেত্রে আমাদের ধরো আমরা যদি সামহাউ কনসিডার করে নেই যে কোনো ধরনের রিফ্লেকশন হবে না, তাহলে আমাদের ডায়াগোনাল কম্পোনেন্ট গুলা, ও বাই দ্য ওয়ে এটা যেহেতু থ্রি পোর্ট নেটওয়ার্ক, সো তার মানে কি আমি যদি ই প্লেন টি এর এস প্যারামিটার দিয়ে শুরু করি, এটা একটা ওই যে 3x3 ম্যাট্রিক্স হবে, তাই তো? S11 3x3 ম্যাট্রিক্স হবে। আমি যদি সামহাউ দেখাতে পারি যে আমার কোনো রকমের রিফ্লেকশন নাই, সেক্ষেত্রে আমি দেখাতে পারবো যে আমার এই S11 S22 এইগুলা সব আমার জিরো হবে, তাই তো, রিফ্লেকশন নাই বলে। বাট আমরা ওই কথাটাতে আরেকটু পরে আসছি, ওটা আসলে হবে কি হবে না সেটাতে আমরা পরে আসছি। আমরা আরেকটা জিনিস একটু বলে নেই যে আমাদের এই স্ট্রাকচারের কারণে প্রপার্টিটা কেমন হবে। ধরো যখন আমার সাইড আর্ম থেকে যদি আমার ওয়েভ এদিক থেকে প্রবেশ করে, তাহলে ওয়েভ কি হবে, 1 আর 2 তে ভাগ হয়ে যাবে, তাই না? এবং সবসময় মনে রাখতে হবে 1 আর 2 তে যখনই সে ভাগ হয়ে যাবে এরা অ্যাবসলিউটলি অপোজিট ফেজ হবে। সো লেটস সে 3 থেকে যদি 1 এ যায় তাহলে আমি বলবো S13 আমার স্ক্যাটারিং প্যারামিটার, আর 3 থেকে যদি আমার 2 তে যায় স্ক্যাটারিং প্যারামিটার হচ্ছে S23। মনে আছে তো না, প্রথমটা আউটপুট পরেরটা ইনপুট। যদি এরকম হয়ে থাকে এই স্ক্যাটারিং প্যারামিটার একটা আরেকটার অপোজিট হবে। একটা আরেকটার অপোজিট হওয়া মানে কি, পাওয়ার এক্স্যাক্টলি অপোজিট ফেজে থাকবে, বাট উইল বি ইন সেম ম্যাগনিটিউডটা আবার সেম থাকবে। এটার মানে কিন্তু এইটা না যে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটার মানে জাস্ট এই মাইনাস সাইনের মানে হচ্ছে এরা একজন আরেকজনের সাথে সিম্পলি অপোজিট ফেজে থাকবে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমি আরেকটা পার্ট হচ্ছে এটা ছাড়াও আরেকটা পার্ট হচ্ছে আমার এই স্ট্রাকচার যদি অ্যাবসলিউটলি রেসিপ্রোকাল হয়ে থাকে, তাহলে এই যে S12 S21 এর সমান, S13 S31 এর সমান এবং S23 S32 সমান হবে। আচ্ছা, এইখানে এখন আমি যদি ধরে নেই যে আমার ডায়াগোনাল কম্পোনেন্ট গুলো সব জিরো হবে এবং তোমরা যদি ইউনিটারি প্রপার্টি হয় কি হবে না সেই সূত্র আনার চেষ্টা করো, দেখবা যে ইউনিটারি প্রপার্টি ম্যাচ করছে না। এই পুরা পার্টটা আমাদের তোমার কি জানি বলে ওই লিয়াওয়ের বইতে পুরো ডিটেইল, ওই যে আগের 3 পোর্ট নেটওয়ার্ক গুলাতে যেরকম আমরা দেখাতাম না যে লসলেস হবে কি হবে না সেটা পুরো ক্যালকুলেট করে বলে দেওয়া আছে। এই এটার জন্য বলা আছে, যেহেতু আমি আগের গুলাতে করেছি তাই এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা আর আমি অতটা বলছি না। জাস্ট মেইন কথা হচ্ছে আমি যদি এইটা কনসিডার করি, এই ডায়াগোনাল পার্ট যদি আমি জিরো কনসিডার করি, তাহলে আমি দেখব নেটওয়ার্ক লসলেস হবে না। এই কারণে ই প্লেন টিটাকে কনসিডার করা হবে যে ই প্লেন টি রেসিপ্রোকাল ফাইন, বাট ই প্লেন টি ম্যাচড না, নট ম্যাচড। ঠিক আছে, আর ই প্লেন টিকে যদি লসলেস হতে হয় তাহলে যেহেতু নট ম্যাচ, সো ওকে লসলেস প্রমাণ করা সম্ভব।
এই কারণে আমি যদি ই প্লেনটির স্ক্যাটারিং ম্যাট্রিক্স দেখতে চাই, আমার S11 S22 S33 এই প্যারামিটার গুলা এক্সিস্ট করবে। একজন আরেকজনের সমান হতে পারে, বাট কখনোই 0 হবে না। সো আমি আপাতত জেনারেল টার্মেই লিখে রাখি, যদিও এই দুইটা সমান। এনিওয়ে S12 S21 সমান, সো এটাকে এভাবে লিখলাম। আমরা যেটা প্রমাণ করে এসেছি, যেটা দেখে এসেছি যে S13 আর S23 এরা একজন আরেকজনের সমান বাট অপোজিট। সো এটা যদি S13 হয়, এটা মাইনাস S13, এটাও S13, আর এখানে এই যে S23 যেটা মাইনাস S32 সমান, সো সেটার জন্য আমি আবার দিলাম মাইনাস S13। ওকে, সো এটা হচ্ছে আমার ই প্লেন 2 এর জন্য এস ম্যাট্রিক্স। আচ্ছা, এবারে আমি যদি আবার এইচ ই প্লেন টি এর জন্য যেটা আমি বলে আসলাম যে S13 টা আর S23 টা একজন আরেকজনের ইকুয়াল এন্ড অপোজিট, তাই না? বাট আমি যদি এটা এইচ প্লেন টি এর জন্য বলতে চাই, ধরো আমার এইচ প্লেন টি এর ছবিটা যদি আমরা কনসিডার করি, এটা হচ্ছে কোলিনিয়ার আর্ম, এটা হচ্ছে সাইড আর্ম, তাই তো? কোলিনিয়ার আর্মে আমি ধরলাম এটা পোর্ট 1, এটা পোর্ট 2, আর সাইড আর্মে হচ্ছে আমার পোর্ট 3, রাইট? আচ্ছা, সো আমি এখন যদি এটাকে এভাবে দেখি যে আমার এই পোর্ট 1 আর পোর্ট 2 থেকে যদি আমার ইনপুট ওয়েভ ফিড করা হয় এবং সেই ওয়েভ দুইটা কোথায় যাবে? পোর্ট 3 তে যাবে। খেয়াল করে দেখো, পোর্ট 1 এরও ইলেকট্রিক ফিল্ড এই মানে এই প্লেন বরাবর অসিলেট করছে, পোর্ট 2 এরও যদি ইলেকট্রিক ফিল্ড এই প্লেন বরাবর অসিলেট করে, তাহলে পোর্ট 3 বরাবরও আমার ইলেকট্রিক ফিল্ড এভাবেই যাবে। ক্লিয়ার? আচ্ছা, তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, আজকে পুরা চুপ, কোনো ক্লাসে কেউ কথা বলছে না। আমারও যেহেতু একটু তাড়াতাড়ি আছে, আমিও আর খুব পার্টিকুলারলি একজন একজন করে জিজ্ঞেস করছি না। এই যে আমি প্রত্যেকটা কেসে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইটা ধরে আগিয়ে যাচ্ছি, হ্যাঁ, তো তার মানে কি আমার ই প্লেন দিয়ে কি টিএম ওয়েভ যেতে পারবে না, বা এইচ প্লেন দিয়ে কি আমার টিই ওয়েভ যেতে পারবে না? এই জিনিসটা তোমরা একটু দেখবা যে আমার এই টি জাংশনের মধ্যে দিয়ে যেই ওয়েভ যায় তার কি সার্টেন পোলারাইজেশন অ্যালাউড, মানে অন্য পোলারাইজেশন গুলা কি আমি এখানে আনতেই পারবো না? এইটা তোমরা দেখবা, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এবং আমি নেক্সট ক্লাসে আমি কিন্তু মনে রাখবো এই কোয়েশ্চেনটা। হ্যাঁ, তোমরাও উত্তর দেখবা এবং আমাকে নেক্সট ক্লাসে জানাবা, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে আমরা যেটা বলছিলাম, সো এইচ প্লেন টি তে আমি এরকম করতে পারি যে পোর্ট 1 আর পোর্ট 2 তে যদি দেই, পোর্ট 3 থেকে যখন আউটপুট আসবে এই আউটপুটটা পোর্ট 1 আর পোর্ট 2 এর ফেজের সাথে মানে ইন ফেজ থাকবে এবং অ্যাডিটিভ হবে, এদের দুইজনের ফেজ অ্যাড করলে এটা পাওয়া যাবে। আবার আমি যদি এভাবে চিন্তা করি যে পোর্ট 3 থেকে আমি যে সিগন্যালটা দিচ্ছি, সেই পোর্ট 3 সিগন্যালটা পোর্ট 1 আর পোর্ট 2 তে যখন স্প্লিট হয়ে যাচ্ছে, তারাও কি হবে? ইকুয়াল এন্ড সেম ম্যাগনিটিউডের হবে। খেয়াল করে দেখো, এখানে ছিল পোর্ট 3 থেকে যখন ফিড ইন করা হতো, পোর্ট 1 আর পোর্ট 2 তে ফেজ এক্স্যাক্টলি অপোজিট হয়ে যেত, বাট যেহেতু এটা একই প্লেনে আছে, মানে ম্যাগনেটিক ফিল্ড গুলা প্যারালাল বরাবর আছে বা ইলেকট্রিক ফিল্ড যেহেতু শান্ট করা আছে, সো এখানে যেটা দেখা যাবে যে S13 আর S23 দেখা যাচ্ছে, S13 আর S23 ইকুয়াল এন্ড সেম ফেজে আছে, ঠিক আছে কথাটা? আচ্ছা, এরকম আরেকটা আছে ম্যাজিক টি, আমি ম্যাজিক টিটা জাস্ট এই মুহূর্তের জন্য এটা আমি বাদ দিয়ে দিলাম, এমনিতেও তোমাদের সিলেবাসে এগুলা আলাদা আলাদা করে কম্পোনেন্ট মেনশন করা নাই। আচ্ছা, সো এই গেল আমাদের এস প্যারামিটার অ্যানালাইসিস। আচ্ছা,
এখন আমি আরেকটা ওপেন এন্ডেড প্রবলেম দেই। এটা আমি একটা অনলাইন রিসোর্স থেকে দেখছিলাম অ্যাকচুয়ালি। এটা তোমরা এটা সলভ করবা এবং নেক্সট ক্লাসে আমরা স্যাটেলাইট শুরু করার আগে এটা নিয়ে কথা বলবো খুব অল্প সময়। আমার একটা 4 পার্ট নেটওয়ার্কের এস ম্যাট্রিক্স দেওয়া আছে। এরকম একটা ছোট প্রবলেম তোমরা 2 পোর্টের জন্য আমি এর আগের দিন করিয়েছিলাম, বাট এই প্রবলেমটা দেখে আমার মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করে রাখি, বিকজ এটা বেশ ইন্টারেস্টিং, অনেক বুঝতে হেল্প করে। এটা একটা স্ক্যাটারিং প্যারামিটার দেওয়া আছে। আমাকে বলতে হবে নেটওয়ার্কটা কি লসলেস কিনা, নেটওয়ার্কটা রেসিপ্রোকাল কিনা, রিটার্ন লস, আমরা রিটার্ন লসের কথা বলেছি তাই না? রিটার্ন লস at port 2 when rest of the ports are matched বা all other ports are matched. আবার insertion loss between port 2 and 4 when rest of the ports are matched. ঠিক আছে, এই 4টে কোয়েশ্চেন এই অঙ্ক থেকে আসার কথা। এটা তোমরা নিজেরা করবা। আমার একটু সময়ের স্বল্পতার জন্য আজকে আমি এটা বলছি না, বাট এটা তোমাদের কাজ, তোমরা করবা এবং আমরা নেক্সট ক্লাসে স্যাটেলাইট শুরু করার আগে এইটার সলিউশন দেখে তারপরে সামনে আগাবো। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, ফাইন। তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা একটু দেখে নিই। আমি ম্যাম আজকে কি ল্যাব হবে? আজকে ল্যাব হবে না, আবার সোমবার দিন ইনশাআল্লাহ ল্যাব হবে। ওকে ম্যাম। মুনতাসির চৌধুরী, শাহিন আলম। Yes, ma'am. শাহিন আলম তো আছে দেখলাম না? Yes, ma'am. আছে। আচ্ছা, ফাহিম আশরাফ নাই। ইসমাম হোসেন। Yes, ma'am. ইসমাম হোসেন, আচ্ছা হ্যাঁ, 19-24। আচ্ছা দেখি, সাজ্জাদ হোসেন রাফি আছো? Yes, ma'am. মাহমুদুল হাসান আছে? Yes, ma'am.
দেখছি আকিব আছে না? হামিদুল, Yes, ma'am. আফজাল হোসেন, Yes, ma'am. আসিফ জামিল নাই, ইয়ামিন হাওলাদার নাই। গোপাল রায়, Yes, ma'am. অনিরুদ্ধ কুন্ডু, Yes, ma'am. নাহিয়ান তাসলিম আছে, শ্রাবণী শর্মা আছে, Yes, ma'am. আকিলা আছে, yes ma'am, নওশীন শর্মিলি আছে না? Yes, ma'am. আরিফা, Yes, ma'am. মহাশ্বেতা সাহা, Yes, ma'am. মেহরিন নেওয়াজ, Yes, ma'am. তৌফিক ইলাহি, নাই। ওকে, তন্ময় কুমার কুন্ডু নাই, মাহবুবে ইলাহি নাই, তাহমিদ আশাব নাই, অমিত হাসান, তাহমিদ আশাব আছে? জি ম্যাডাম। দেখি না কেন তোমার নাম। আচ্ছা, অমিত হাসান আবির আছে না? Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট সোমবার ইনশাআল্লাহ আমাদের ল্যাব আর যেন কোনো রকমে, আমরা কিন্তু অনেকদিন পিছায় যাচ্ছি, হ্যাঁ, আর যেন কোনোভাবে আমাদের ল্যাব বাদ না হয়। সিএসটি ইনস্টল করছি তো, বিকজ সিএসটি ইনস্টল করে কিন্তু গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে 3 ঘন্টার মধ্যে কাজ। তো সিএসটি কারণ নাই এটা যেন আমি না শুনি। ওকে, থ্যাংক ইউ।